আজ নয়, সোমবার নতুন ভোটার তালিকা। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ। এখনো 40,000 বুথের অ্যাডজুডিকেশনের নিষ্পত্তি, 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমবার কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, তাহলে কেন হলো না আজ? দেখো, যেটা কমিশনের তরফে জানানো হচ্ছে, জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত 40,000 কাছাকাছি বুথের তারা তালিকা আপলোড করতে পেরেছে। অর্থাৎ রাজ্য জুড়ে যে 80,000-এরও বেশি বুথের তালিকা আপলোড করতে হবে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 40,000-এরও বেশি বুথের তালিকার কাজ শেষ হয়েছে সাপ্লিমেন্টারি তালিকার জন্য। ফলত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 30,000-এরও বেশি বুথের কাজ বাকি রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজ নির্বাচন কমিশন সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না। নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো সোমবার বিকেলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে প্রথম দফায়। যে প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেখানে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে, সেটা আগামীকালকের মধ্যেই কমিশন চূড়ান্ত করে দেবে। কিন্তু সোমবার বিকেলেই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। তারপর দ্বিতীয় দফায় শুক্রবারই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ কমিশন যেটা বলেছিল যে প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, যেহেতু এই সপ্তাহে আজকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না, তাই সে কারণে আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। তার মধ্যে একটি হচ্ছে সোমবার বিকেলে, আরেকটি হচ্ছে শুক্রবারে। তারপর প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। আজকে সাপ্লিমেন্টারি তালিকা কমিশন প্রকাশ করতে পারলো না, তার কারণ কমিশনের তরফে জানানো হয়েছে যেহেতু এখনো পর্যন্ত 40,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হয়েছে, বাকি বুথগুলি সাপ্লিমেন্টারি তালিকা এখনো পর্যন্ত তৈরি করা গেল না। সেই কারণেই আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারলো না নির্বাচন কমিশন। সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এবং তারপর শুক্রবারও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। যেটা কমিশনের তরফে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি, যেটা নির্বাচন কমিশনের তরফে জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 27,23,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত করে ফেলেছেন। রবিবারের মধ্যে 50% অভিযোগের নিষ্পত্তি করা হয়ে যাবে জুডিশিয়াল অফিসারদের তরফে, তেমনটাই নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে। তুমি জানো, আন্ডার অ্যাডজুডিকেশনে 60 লক্ষেরও বেশি ভোটারের নথি রয়েছে, যে অভিযোগগুলির নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করছেন। রবিবারের মধ্যেই 50% অভিযোগের নিষ্পত্তি হয়ে যাবে বলেই মনে করছে কমিশন, এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকাও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকাশ করে দেওয়া সম্ভব হবে বলেও মনে করছে কমিশন। তবে ট্রাইব্যুনাল গঠন নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন বলেই নির্বাচন কমিশনের তরফে অবস্থান স্পষ্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে আজ আর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো না নির্বাচন কমিশন। সোমবার বিকেলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে এই সাপ্লিমেন্টারি তালিকা, বুথে বুথেও টাঙিয়ে দেওয়া হবে সাপ্লিমেন্টারি তালিকা, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো। সোমবার বিকেলের পর প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা তা বুথে বুথেও টাঙিয়ে দেওয়া হবে। জেলা শাসকদের কাছে প্রিন্ট করে এই সাপ্লিমেন্টারি তালিকা পৌঁছে যাবে এবং তারপর জেলা শাসকদের তরফে সংশ্লিষ্ট বিডিওরা বুথে বুথে এই সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দেবেন। পাশাপাশি যে কোনো ভোটার তার এপিক নম্বর দিয়েও ইসিআই নেট থেকেও তিনি দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন যে তারা কোন ক্যাটাগরিতে থাকলেন, অ্যাডিশন না ডিলিশন কোন ক্যাটাগরিতে থাকলেন সেটাও তারা দেখতে পাবেন। অর্থাৎ আরও অপেক্ষা করতে হবে, আরও প্রায় 3 দিন অপেক্ষা করতে হবে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন। সোমবার বিকেলের আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে না, যেহেতু সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়নি, তাই আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না কমিশন। শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। 28শে ফেব্রুয়ারি
রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল, সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। তৃণমূলের ইস্তেহার প্রকাশ, তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এ দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনে অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ, ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া। এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। নির্বাচিত সরকার ফেলার কোনো ইচ্ছে বিজেপির নেই, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের।
নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, জাতীয় ইস্যুতে তাদের যা স্ট্যান্ড পয়েন্ট পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার। এটা শ্যামাপ্রসাদের বাংলা, এর সঙ্গে বিজেপির আবেগ জড়িয়ে আছে। উনি তো উত্তরকন্যা দিয়েছিলেন, একবার গিয়ে বলুন না কত টাকা খরচা করেছে। আর উত্তরবঙ্গে যাদের মন্ত্রী করেছেন, একদিন দাঁড়িয়ে বিধানসভায় তারা বলেছেন যে টাকা বাংলার মানুষের জন্য আপনারা দিচ্ছেন সে টাকা পর্যাপ্ত নয়। একটু দেখতে দেখতে আমরা ক্লান্ত। এপ্রিলে ভোট, ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায় 10 দাওয়ায় এবার দুয়ারে স্বাস্থ্যের প্রতিশ্রুতি। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি স্বাস্থ্য দপ্তরকে। আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। তৃণমূলের ইশতেহারে 10 দফা অঙ্গীকার। দুয়ারে স্বাস্থ্য, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, পাকা বাড়ি, সব বাড়িতে পরিশ্রুত খাওয়ার জল, কৃষকদের উন্নয়ন, স্কুলের পরিকাঠামো উন্নয়ন। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপডেট করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল। আমরা টিচারদের পক্ষে, ওরা নয়। না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। প্রশাসনিক সুবিধের জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা। আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। নিউজ 18 বাংলা। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। নন্দীগ্রামে প্রচারে শুভেন্দু অধিকারী। চেনা মাঠে চেনা মেজাজে দিলীপ ঘোষ। খড়গপুর সদরে ফের দিলীপ ঘোষ, প্রচারে লাঠি হাতে কেরামতি।
দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর গলায় অভিমান, দলের কাছে প্রার্থী হতে চেয়ে আবেদন রিঙ্কু। বিজেপির জোড়া তালিকায় নাম না থাকায় ক্ষোভ। রাজারহাট নিউ টাউন বিজেপি প্রার্থী নিয়ে অভিযোগ, একই পরিবারের একাধিক প্রার্থী নিয়েও প্রশ্ন রিঙ্কু। আমি নিউ টাউন বিধানসভার আমি ভোটার আছি। আমি এখানেই অনেকগুলো বছর এফোর্ট সাপোর্ট দিয়ে এসেছি। তো এখানে অন্য বিধানসভা থেকে কেউ এসে হয়েছে, আর তার একটা ব্ল্যাক স্ট্যাম্প আছে, ঠিক আছে, ফিনান্সিয়ালি সে অ্যাকিউজড আছে। তো সে কি করে ক্যান্ডিডেট হলো, এটা আমার একটা প্রশ্ন রইল। তারপরে পরিবারতন্ত্র দেখছি যে বলেছিল একই ফ্যামিলি থেকে হবে না। জাস্টিফিকেশনটা হলে সকলের জন্যই সেম অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত, সেটা জায়গায় জায়গায় কেন মিসম্যাচ হচ্ছে। আছে অনেক সিং পরিবার আছে, অধিকারী পরিবার আছে, তারা তো উচিত ছিল না। ঠিক আছে, আমার পরিবার থেকে আমি 4 জনকে দেবো, অমুকের পরিবার থেকে যখন এত প্রশ্ন উঠলো, হ্যাঁ, তার হাজব্যান্ডও যখন বললো, তাহলে ঠিক আছে, তার জন্য আমরা কনসিডার করা উচিত। আর আমি তো আজকে হঠাৎ করে হাউসওয়াইফ হয়েছি দাবি করছি তা তো নয়, আমার তো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল আইডেন্টিটি এন্টাইটি ছিলই। রচনার কালার থেরাপি 2026-এর শুভ রং কি? কোন রং পছন্দ রচনার? হুগলি তৃণমূল সাংসদের কালার থেরাপি। প্রসঙ্গত 2025-এ প্রয়াগরাজে স্নানে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাকে গেরুয়া পোশাকে দেখা যায়। এরপর ত্রিবেণী কুম্ভে সবুজ শাড়িতেও দেখা যায়। তখনও তিনি কালার থেরাপির কথা বলেন। আর আজকের দিনটা আমার কাছে ভীষণ শুভ। এটা রাহুর বছর, 2026টা পুরোটা রাহুর বছর। তো যে কোনো সময় শুভ কাজ, ভালো কাজে চেষ্টা করবেন এই বছরটাতে কালো অ্যাভয়েড করতে, আর লাল আর অরেঞ্জের উপরে যেতে বেশি। আদারওয়াইজ তো দিন ওয়াইজ আলাদা কালার আছে, তবে লাল অরেঞ্জ আসছে না 26-এ। কালারটার জন্য শুধু কালারটা সবুজ আসতো, সবুজ শান্তির প্রতীক। বিজেপির প্রার্থী তালিকায় এবার একাধিক মহারাজ। তাদের মধ্যে উৎপল মহারাজকে বহিষ্কার করেছে ভারত সেবাশ্রম সংঘ। উৎপল মহারাজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, ভারত সেবাশ্রম সংঘের সদস্য। বৃহস্পতিবার তাকে বহিষ্কার করে সংঘ। তারা জানিয়েছে, স্বামী জ্যোতির্ময়ানন্দ রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সংঘ কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে পরিচালন সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে সংঘ থেকে তাকে বহিষ্কার করেছে। ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। কোনোভাবেই সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী কোনো রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। ভারত সেবাশ্রম সংঘে থেকে সেখান থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, যায় না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির আঙ্গিনায় এসেছি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি প্রথম প্রেস মিটে সেটা বলেওছি, এবং আমি সংঘকে আমার রেজিগনেশন লেটারও দিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে। উলুবেড়িয়ার করাতবেড়িয়া শ্রীকৃষ্ণ সেবা নিকেতন, এখানকার মহারাজ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তিনি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। যেটা আমাদের যিনি মূল চালিকা শক্তি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বাঁচতে চায়, বিজেপি তাই। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, কারণ বাঁচার আর পথ নেই। সুনীল মহারাজ বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী। কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। সনাতনী ভাই বোনদেরকে অনুরোধ করব, নিজে নিজে ভাড়া দিয়ে সনাতন হিন্দু ধর্মের রক্ষার তাগিদে 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সমবেত হব। গত বছর ডিসেম্বরে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতা। মঞ্চে দেখা গিয়েছিল কার্তিক মহারাজকে। বিজেপির এখনো 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি। এই তালিকায় কি কার্তিক মহারাজের নাম থাকবে? এ নিয়ে নানা মহলে গুঞ্জন। না, ওটা দাঁড়াবো। বিজেপি তরফ থেকে কোনো রকম প্রস্তাব কি আপনার কাছে এসেছে? হ্যাঁ, এসেছিল।
আমরা প্রত্যাখ্যান করেছি। রাজ্যসভার এমপির জন্য বলা হয়েছিল, বিধানসভায় লোকসভায় দাঁড়াবার জন্য বলা হয়েছিল, হারা জেতার ব্যাপারটা তারাই দেখবেন বলেছিল। আমি এতে উৎসাহিত হই। বলা হয়েছিল যে আপনি ভোটে দাঁড়ান, পশ্চিমবঙ্গের সমস্যার সমাধানের জন্য আপনাদের মতো লোক দরকার, সজ্জন সাধু সন্ন্যাসী মানুষ। আমি বলেছি না, রাজ্য স্তরের সেন্ট্রাল সবাই অনুরোধ করেছিল, সরাসরি কোনো চিন্তা ভাবনা করিনি। কারণ এটা সন্ন্যাসীর এই কাজের জন্য নয়, আমরা যে জন্য ব্রত গ্রহণ করেছি। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। বিজেপি হিন্দুর জন্য খারাপ, মুসলমানের জন্য খারাপ, খ্রিস্টানের জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, বাংলার জন্য খারাপ। বিজেপি বাংলার উন্নয়নের বিরুদ্ধে, বাংলার মনীষীদের অপমান করে। বিজেপি শুধুমাত্র ধর্মের ভেদাভেদ করে, মানুষে মানুষে ভেদাভেদ করে, তারা কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরির রাজনীতি করে, কিন্তু মানুষ সেটাই আর সাড়া দেবে না। আমার প্রার্থী তালিকায় মহারাজ থাকবে না মহারানী থাকবে, নায়ক থাকবে না নায়িকা থাকবে, বক্সার থাকবে না সুইমার থাকবে, আমি ঠিক করব। আমার ফ্রিজে কি আছে, কি খাবো আমি, সেটা কি উনি ঠিক করে দেবেন নাকি? নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। ফের বাড়লো অটো এলপিজির দাম, লিটারে 8 টাকা। 10 দিনের মধ্যে দাম বাড়লো লিটারে 13 টাকা। আর এর চেয়ে অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া। এতে যাত্রীদের উপর চাপ বাড়ল। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই এটা চাপ সৃষ্টি হবেই। 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ফের বাড়লো অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়লো 8 টাকা। গত 11ই মার্চ লিটারে 5 টাকা বাড়ে, অর্থাৎ 10 দিনের মধ্যে অটো এলপিজির দাম বাড়লো 13 টাকা। এর জেরে কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। গ্যাসের দাম এখন হুড়ু করে বাড়ছে, যেটা মাসে 1 টাকা বাড়ায় বেরিয়েছিল, তারপরে গ্যাস কমপ্লিট হলো, ওই 5 টাকা বাড়ালো, আবার 15 দিন গেল না, আবার এই 8 টাকা বাড়ালো। বাংলায় এইভাবে গ্যাসের অসুবিধা হচ্ছে, তা এর শেষটা কোথায় হবে? ক্রমশ দাম বাড়ছে, কিন্তু পাম্পে লাইন কমছে না। কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি সারা রাত্রির, এখনো পাইনি। রাতারাতি এরা বললো গ্যাসের দাম বাড়বে, গাড়ি বসে থাকছে, খেতে পাচ্ছে না ড্রাইভার, সমস্যা চারিদিকে। অভিযোগ, অটো এলপিজির দাম বাড়ায় অনেক জায়গায় ঝোঁক বুঝে কোপ মারছেন চালকরা। শুক্রবারই বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ভাড়া। যাত্রীদের দাবি, কয়েকদিন আগেই বেড়েছে অটো ভাড়া, তারপর ফের ভাড়া বৃদ্ধি। এতে হয়রানির এক শেষ। অনেকটাই ভাড়া বেড়ে গেছে, মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়। আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। একটা বাজেট তো এক্সিড করছে ডে টু ডে, একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো পারবে না। নিউজ 18 বাংলা। অটো এলপিজিতে 10 দিনে 13 টাকা বৃদ্ধি। প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোলের দাম অনেক বাড়বে, রেগুলার বাড়ছে, পেট্রোল এসেন্সিয়াল জিনিসের দাম বাড়বে, সব কিছু বাড়বে। মোদী কি আগে এগুলো সামলাবে? আপনি তো বাংলা দখল করুক, আগে তো দিল্লিতে সামলাবে। নামবাদ যাচাইয়ে ট্রাইব্যুনাল গঠন, সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি, জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হলো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে সোমরাজ। সোমরাজ শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করছি, তবে তার আগে আরেকবার জানাই, নামবাদ যাচাইয়ে ট্রাইব্যুনাল গঠন, সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি, জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হলো। আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ।
দেখো 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল তৈরি করা হলো। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সম্পূর্ণ তালিকা প্রকাশের পরই এই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। কোন কোন জেলার ক্ষেত্রে কোন প্রাক্তন বিচারপতিরা অধীনে এই ট্রাইব্যুনাল তৈরি হবে সেই সম্পর্কেও বিস্তারিত শোনা যাচ্ছে। সুব্রাজ, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে জানাই আপনাদের নাম বাদ যাচাইয়ে ট্রাইব্যুনাল গঠন, সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি, জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হলো। প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল, ভোটার লিস্ট থেকে নাম বাদে আবেদন ট্রাইব্যুনালে। সোমবার অ্যাডজুডিকেশন নিষ্পত্তি তালিকা কমিশনের।